কারণ ধারণা আছে? না ম্যাম। ও মনে নাই? আচ্ছা আমি লিখে দিচ্ছি। আপনারা কি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন? নো মিস। ও ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন না? তাহলে ওয়ার্ড ফাইলটা শেয়ার করি। এখন দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে প্রিন্সিপাল গুলো আমি একটু লিখি। আজকে আমরা যেটা পড়ব, utmost good faith। পরে নাম্বার 2 হচ্ছে ইনসুরেবল ইন্টারেস্ট। তারপর ইন্ডেমনিটি। সাবরোগেশন, কন্ট্রিবিউশন, আর লাস্ট ওয়ানটা হচ্ছে প্রক্সিমেট কজ। হ্যাঁ, সো দিস আর দ্য 6 প্রিন্সিপলস অফ ইন্স্যুরেন্স। Utmost good faith, insurable interest, indemnity, subrogation, contribution and proximate cause। এক এক দিন ধরেন আমরা দুইটা করে করলে আমাদের 3 ক্লাসে সবগুলো প্রিন্সিপাল করা হয়ে যাবে। তাহলে utmost good faith এবং insurable interest এই দুটো আমরা আজকে করার চেষ্টা করব। utmost good faith এর স্লাইডটা কি দেখা যাচ্ছে? না ম্যাম, No, ওয়ার্ড ma'am. ফাইলটা দেখি। ও এখনো ওয়ার্ড, আচ্ছা ম্যাম এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। কি বলছে দেখেন, contracts of insurance are different because one party to the contract alone knows all about the risk proposed for insurance and the other party has to rely largely upon the information given by the proposer in this assessment of the risk. আচ্ছা বলছে যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা is different from other types of contract, other types of commercial contract। হ্যাঁ, অন্য যে কোনো ধরনের কমার্শিয়াল কন্ট্রাক্ট থেকে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা ডিফারেন্ট ইন হুইচ অ্যাসপেক্ট, যেখানে কি হয় দুইটা পার্টির ভেতরে যে প্রপোজার তার মানে ইনসিউরড, হ্যাঁ সে কি করে ইনসিউরড নোজ অ্যাবাউট দ্য ডিটেলস অফ গুড অ্যান্ড ব্যাড অ্যাবাউট দ্য কি বলে এটাকে সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, তাহলে এই প্রপোজ ইন্স্যুরেন্স সম্পর্কে ইনসিউরড হ্যাজ ডিটেইলড নলেজ, কিন্তু যে আদার পার্টি ইনসিউরার তাকে কি করতে হয়, তাকে হ্যাজ টু রিলাই লার্জলি আপন দ্য ইনফরমেশন গিভেন বাই দি ইনসিউরড। তাহলে এক্ষেত্রে যেহেতু ইনসিউরার সে ডিটেল ইনফরমেশন কিছু জানে না, তাকে লার্জলি রিলাই করতে হয় অন দ্য ইনফরমেশন হুইচ আর প্রোভাইডেড বাই দি ইনসিউরড। কিন্তু কি হবে, at the time of fulfilling the claim তাকে কি করতে হবে, insurer has to bear a large amount of কি consideration। সো এই কারণে এই ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা অন্য সব কমার্শিয়াল কন্ট্রাক্ট থেকে ডিফারেন্ট। এই কারণেই বলা হচ্ছে ফর দিস রিজন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট অফ দি আটমোস্ট গুড ফেথ। আটমোস্ট গুড ফেথ এর বাংলা কি হবে? বুঝতে পারলাম নাকি? ম্যাম পরম বিশ্বাস।
এর সম্পর্ক যেটা সেইটা। এটা তো আমরা ট্রান্সলেট করলাম, কিন্তু আপনারা তো ইন্স্যুরেন্স আগে পড়ে এসেছেন, সেখানে প্রিন্সিপাল নিশ্চয়ই বাংলা পড়েছেন। ম্যাম ওটা ছিল হচ্ছে বিশ্বস্ততার সম্পর্ক, এরকম লেখা ছিল? ইন্টারমিডিয়েটে যেটা ছিল, ইন্টারমিডিয়েটে। না, আমরা তো জানি আটমোস্ট গুড ফেথ মানে হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। মানে ধরেন আপনি একটা জিনিস হলো আমরা ট্রান্সলেট করতে পারি, এটা ইংরেজি শব্দ বাংলায় ট্রান্সলেট করতে পারি, কিন্তু কিছু কিছু ব্যাপার আমরা জানি টার্মিনোলজি কিন্তু ট্রান্সলেট করলে হয় না, ওটা বাংলাতে আবার যেই টার্মটা দেওয়া হচ্ছে সেটাই আমাকে বলতে হবে। আমার ধারণা ছিল আটমোস্ট গুড ফেথের বাংলা টার্মিনোলজিটা হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। আর আপনারা যেটা বলেন পরম বিশ্বাসের সম্পর্ক, এটা হচ্ছে যে আমাদের ইংরেজিটাকে আমরা বাংলা ট্রান্সলেট করলাম। The failure of one party to exercise the utmost good faith enables the aggrieved party to repudiate the contract. তাহলে যদি utmost good faith না থাকে, হ্যাঁ, ওয়ান পার্টি যদি utmost good faith এক্সারসাইজ করতে না পারে, তখন কি হবে? দ্য aggrieved পার্টি মানে যে পার্টি ক্ষতিগ্রস্ত, সে কি করতে পারবে? কন্ট্রাক্টটাকে রিজেক্ট করতে পারবে, ক্যান্সেল করতে পারবে। Although the obligation is binding on both parties alike, obviously it usually arises out of the conduct of the proposer or insured. তাহলে utmost good faith এটা মেনটেন করা কি? It is the responsibilities of the both party. কিন্তু বলা হচ্ছে যে বেশিরভাগ দায়িত্ব কার? ইনস্যুরের, কারণ ইনস্যুর হলো তার প্রপার্টি বা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে ডিটেইল নলেজ থাকে, ইনস্যুরার যে তার থাকে না, তো তার জন্য এই লায়াবিলিটিটা একটু কম হবে। An insurer must disclose the precise term of the contract that he offers, and he must not take advantage of the ignorance of the proposer by granting an insurance of property known by him to have been destroyed but not so known by the proposer. তাহলে দেখেন ফার্স্ট প্যারাগ্রাফে বলা হচ্ছে যে যে ইনস্যুরড তার রেসপন্সিবিলিটিস বেশি, সে যদি আটমোস্ট গুড ফেথ মেনটেন করতে সম্ভব না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে যে ইনস্যুরার সে চাইলে কন্ট্রাক্টটাকে ভয়েড বা রিজেক্ট করে ফেলতে পারবে। আর সেকেন্ড অংশে বলছে যে শুধু ইনস্যুর না, যে ইনস্যুরার তার যদি এমন কোনো নলেজ থাকে যে হ্যাঁ যেটা যে প্রপোজার ইন্স্যুরেন্স করতে আসছে তার নাই, তখন সে কি করবে? সেও প্রপার ইনফরমেশনটা প্রপোজারকে জানাবে। তাহলে আসলে রেসপন্সিবিলিটিস লাই টু দি বোথ দ্য পার্টিস। আচ্ছা, এই প্রিন্সিপাল কি বলছে? বোথ দ্য পার্টিস টু দ্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট মাস্ট ডিসক্লোজ অল ফ্যাক্টস ম্যাটেরিয়াল টু দ্য রিস্ক ভলান্টারি টু ইচ আদার। দেখেন ম্যাটেরিয়াল ফ্যাক্ট সম্পর্কে কোন একটা ক্লাসে হয়তো বলেছিলাম, তাহলে কোন ইনফরমেশন গুলো ডিসক্লোজ করবে? যে ন্যাচারালি অল রেলিভেন্ট ইনফরমেশন, বাট এমফাসিস টা হচ্ছে ফ্যাক্টস ম্যাটেরিয়াল টু দ্য রিস্ক ভলান্টারি টু ইচ আদার। তাহলে যেই ইনফরমেশন গুলো আমার রিস্কের সাথে ডিরেক্টলি রিলেটেড, সেই ইনফরমেশন গুলো ডিসক্লোজ করাটা বাধ্যতামূলক। Any breach of this duty will make the contract voidable at the option of the aggrieved party. এবং যদি এর কোনো ব্রিচ হয়, অন্যরকম কিছু হয়, তখন কি হবে? যে অ্যাগ্রিভড পার্টি, যে ক্ষতিগ্রস্ত পার্টি, এবং এক্ষেত্রে সাধারণত ইনস্যুরারকে আমরা অ্যাগ্রিভ ধরি যদি প্রপার ইনফরমেশন না দেওয়া হয়, তাহলে সে কি করতে পারে? কন্ট্রাক্টটাকে ভয়েডেবল এট দ্য অপশন অফ দ্য অ্যাগ্রিভ পার্টি, সে চাইলে ভয়েড করতে পারে, আর যদি সে মনে করে যে না, আই উইল কন্টিনিউ দ্য কন্ট্রাক্ট, কন্টিনিউ করতে পারে। প্রথমে কথা বলে নিয়েছিল যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা কি ইজ ডিফারেন্ট ফ্রম আদার কমার্শিয়াল কন্ট্রাক্ট। কোন কোন অ্যাসপেক্টে কেন ডিফারেন্স সেটাই বলা হচ্ছে, যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইজ এ সিম্পল কমার্শিয়াল কন্ট্রাক্ট, বাট ইট ডিফার্স ফ্রম আদার কমার্শিয়াল কন্ট্রাক্ট উইথ রিগার্ড টু দ্য অ্যাপ্লিকেশন অফ দিস প্রিন্সিপাল। তাহলে যেহেতু আটমোস্ট গুড ফেথ প্রিন্সিপালটা আছে, ইন দিস রিগার্ড দিস ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইজ ডিফারেন্ট উইথ আদার টাইপস অফ কমার্শিয়াল কন্ট্রাক্ট। আদার টাইপস অফ কমার্শিয়াল কন্ট্রাক্টে এই আটমোস্ট গুড ফেথের কোনো বিষয় নাই। দেখেন ইন অন্য কমার্শিয়াল কন্ট্রাক্ট গুলোতে কি হচ্ছে? দ্য রুল অফ লেট দ্য বায়ার বিওয়্যার অ্যাপ্লাইড। That means the parties to the contract need not disclose facts which would influence the other party. ঠিক আছে? ইনফ্লুয়েন্স করা, সব ইনফরমেশন ডিসক্লোজ করার কোনো প্রয়োজন নাই। এখানকার রুলটা কি? রুলস অফ থাম্ব হলো লেট দ্য বায়ার বিওয়্যার, যে বায়ার সে নিজে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে কি করবে? উইল এন্টার ইনটু আ কন্ট্রাক্ট। উইল এন্টার ইনটু আ কন্ট্রাক্ট মানে কিন্তু সব কন্ট্রাক্ট আমরা কন্ট্রাক্টের চ্যাপ্টার 5 এ পড়ে আসছি, সব কিন্তু আবার রিটেন বা ইয়ে হতে হয় না। কিছু কন্ট্রাক্ট কি থাকে? ওই যে
ওরাল হতে পারে। যেমন ধরেন একটা সেল কন্ট্রাক্ট মানে হচ্ছে যে আপনি দোকানে গিয়ে কোনো একটা কিছু কিনে আনছেন, ইউ আর দ্য বায়ার এন্ড ইউ আর বাইং ফর এক্সাম্পল আ বুক, হ্যাঁ, বাইং আ বুক ফ্রম আ লাইব্রেরি ফ্রম সেলার। এক্ষেত্রে বায়ার সেলার আপনাদের মধ্যে এই যে একটা এক্সচেঞ্জ হলো, হ্যাঁ, একটা কনসিডারেশন হলো, আপনি টাকা দিচ্ছেন, বই নিচ্ছেন, এটাকেও কিন্তু বলা হচ্ছে একটা কন্ট্রাক্ট। সেখানেও কি লেট দ্য বায়ার বিওয়্যার, এটা কিন্তু কাগজে কলমে কোনো কন্ট্রাক্ট হচ্ছে না। যে আপনি এই যে একটা জিনিস কিনে নিয়ে আসলেন, এখানে আপনি হচ্ছে দেখে শুনে বুঝে তারপর জিনিসটা কিনবেন। সেলার যে আপনাকে সবকিছু ডিসক্লোজ করবে যে হ্যাঁ বইয়ের ওই 33 নম্বর পাতায় অমুক জায়গায় একটা ছেঁড়া আছে, এরপর 65 নম্বর পাতায় ছবিটা খুব ব্লারি, দেখা যাচ্ছে না, ক্লিয়ার না, এগুলো বলা বা সেলারের রেসপন্সিবিলিটিস না। এটা আপনি বায়ার, আপনি দেখে শুনে তারপরে বইটা কিনবেন। কিন্তু বলা হচ্ছে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টর যদি হয় তাহলে কি হবে, আপনাকে কিন্তু বলতে হবে 33 পাতায় ছিঁড়া আছে, 65 পাতায় ছবিটা ঘোলা, এগুলো ডিটেলসে জানাতে হবে। কি বলছে দেখেন, each of the parties can remain silent on the matter which might influence the decision of the other party. The reason of such a provision of law is that the goods are tangible and visible, so the goods can be well examined before purchase. যেহেতু গুডসটা আপনি হাতে নিয়ে দেখতে পাচ্ছেন, এক্সামিন করতে পারছেন অ্যাজ এ সেলার, so it is the responsibilities of the seller to examine the product very well before purchasing it. Sale of Good Act বলে একটা অ্যাক্ট আছে অনেক আগে, 1893 এর একটা অ্যাক্ট। সেখানকার সেকশন 14(1) এ বলা আছে, দেখেন কি বলছে, the act has been said so far as to the duty of disclosure by the seller. তাহলে এই সেল অফ গুড অ্যাক্ট একটা ডিটেলস অ্যাক্ট, এটার 14.1 সেকশনে সেলারের ডিসক্লোজার ডিউটি সম্পর্কে বলা আছে। কি বলা আছে, নো ডিফেন্স ইজ ইউজুয়ালি অ্যাভেলেবল টু বায়ার আনলেস ইট ইজ আ কেস অফ ফ্রড অর ডিসিট বাই দ্য সেলার। তাহলে সেলারের কিন্তু ডিসক্লোজ করার কোনো অব্লিগেশন নেই। অনলি অব্লিগেশনটা কি, সেলার কি করবে, সেলার হচ্ছে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে, কিন্তু রেসপন্সিবিলিটিসটা কি সেলারের, যে সে কি করতে পারবে না, cannot make any fraud or deceit to the buyer। ঠিক আছে, বায়ারের সাথে কোনো ধরনের ফ্রড বা ডিসেপশন এটা করতে পারবে না। এটা করলে বায়ার কি করতে পারবে, ক্যান কেস ফাইল এগেইনস্ট দ্য সেলার। কিন্তু সেলার একটা কিছু বিক্রির সময় ডিসক্লোজ করে নাই, এটা নিয়ে বায়ার কোনো কেস ফাইল করতে পারবে না, কারণ সেলারের এই ডিসক্লোজার জাতীয় কোনো ধরনের ডিউটি সেখানে মেনশন করা নেই। আবার 14(2) ধারা দেখেন কি বলা আছে, however provides a very limited defense to the buyer। এতে বায়ারের জন্য যে একেবারে কোনো ডিফেন্স দেয় নাই তাই না। 14(1) এ তাহলে কি বলছে, যে সেলার ইজ নট রেসপন্সিবল টু ডিসক্লোজ অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট হুইচ হি ওয়াজ গোয়িং টু সেল। বাট কি বলা আছে, সেলার কি করতে পারবে না, ক্যানট মেক এনি ফ্রড অর ডিসেপশন টু দি বায়ার। আর 14(2) তে বলা আছে, কি বলা আছে, যে ইফ at the time of purchase the buyer relies onto the judgment and integrity of the seller। বায়ার যদি কেনার সময় ধরেন নিজে এক্সামিন করলো, করে কিছু বুঝতে পারছে না বা এক্সামিন করলো না, সেলারকে বললো যে ভাই তুমি দাও, হ্যাঁ আমি তোমার উপরই ভরসা করছি, আমরা অনেক সময় বলি না যে আমি তো জিনিসটা চিনি না ভাই, আপনি আমাকে একটু দেখে শুনে দেন। তাহলে সেক্ষেত্রে বলা আছে সেলার কি করবে, সেলার করবে, দেখেন কি বলছে, knowing fully the defect of his product should not mislead the buyer by a wrong statement to influence the buyer in taking a decision। তাহলে সেক্ষেত্রে বলা আছে যে বায়ার যদি সেলারের অনেস্টি, জাজমেন্ট এবং ইন্টিগ্রিটির উপর টোটালি ডিপেন্ড করে, সেক্ষেত্রে সেলার কি করবে, সেলারের দায়িত্ব যে সেলার বায়ারকে কোনোভাবে মিসলিড করবে না, একটা খারাপ জিনিস বলবে না যে জিনিসটা খুব ভালো। সেক্ষেত্রে বলা আছে সেলার কি করবে, সেলার যদি তার প্রোডাক্টের কোনো ডিফল্ট ডিসক্লোজ করতে না চায়, হ্যাঁ, প্রোডাক্টের কোনো ফল্ট না জানাতে চায়, সেক্ষেত্রে যে সেলার may keep his mouth shut and putting the responsibility of making the choice onto buyer's shoulder by requesting proper examination of product। যে সে চুপ করে থাকবে, একটা খারাপ জিনিসকে ভালো বলবে না, বরঞ্চ বলবে যে ভাই আপনি ভালো মতো দেখে শুনে তারপর নেন। ঠিক আছে, আমরা যেমন দেখি অনেক সময় দোকানদার কি করে, আপনাকে ভালো বলে বলে খারাপ জিনিসটা দিয়ে দিচ্ছে, বলা হচ্ছে যে এটা করা যাবে না, যে কি করতে হবে, বলতে হবে যে ভাই যে আপনি দেখে শুনে নেন, এটা আপনার দায়িত্ব। তাহলে এটা হলো কোন কেসে, ইন কেস অফ কমার্শিয়াল কন্ট্রাক্ট, যেটাকে আমরা সেল অফ গুড কন্ট্রাক্ট বলছি। আচ্ছা, insurance contract actually stand in a different category because there is nothing visible or tangible which can be physically
physically examine. So এখানে তো physical examine করা যাচ্ছে না, আপনি আপনার একটা property insurance করছেন, so এটা তো physical examine করা very difficult. Both the parties of the contract should disclose voluntarily to each other all the facts relating to the proposed contract. Otherwise, it is not possible for the other party to know precisely as to what type of bargain he is entering into. কোন পক্ষ যদি প্রপারলি ডিসক্লোজ না করে, হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্টি তার পক্ষে আসলে বোঝাটা ডিফিকাল্ট যে সে কি ধরনের কন্ট্রাক্টে বা বার্গেনে এন্ট্রি নিতে যাচ্ছে। ডিউটি অফ ডিসক্লোজারে কি বলছে দেখেন, কি করতে হবে? It is duty of the proposer to disclose clearly and accurately all material facts relating to the proposal. এখন আমাকে বলেন, who is the proposer? ম্যাম ইনসিউরার। Insurer. না ম্যাম ইনসিওর ম্যাম ইনসিউর মানে যে পলিসি পলিসি হোল্ডার, রাইট। আর পলিসি হোল্ডার মানে হচ্ছে যে ইনসিওরড। তাহলে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য, কারণ হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি তো আপনার কাছে এসে প্রপোজ করবে না যে তোমার প্রপার্টিটা তুমি আমার কাছে ইয়ে করো, ইন্স্যুরেন্স করো, তাই না? যে প্রপার্টির মালিক সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যায়, গিয়ে বলে যে আমি আমার প্রপার্টিটা ইন্স্যুরেন্স করতে চাই, তাহলে ইনসিওরড সেই হচ্ছে পলিসি হোল্ডার, সেই প্রপোজার। আর ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রপোজার টু ডিসক্লোজ ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকুরেটলি all material facts relating to the proposal. ম্যাটেরিয়াল ফ্যাক্টসটা কি তার ডেফিনিশন নিচেই দেওয়া আছে, এবং এই রেসপন্সিবিলিটিসটা কিন্তু আসলে এটা কোনো বাইন্ডিং নেগেটিভলি দেখা কিছু নাই, বলা হচ্ছে যে এটা একটা পজিটিভ থিং। ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের ক্ষেত্রে এই যে ডিউটি অফ ডিসক্লোজার, ইট শুড বি কনসিডার্ড ভেরি পজিটিভলি। ইট ইজ কনফাইন্ড টু দ্য ম্যাটার্স অফ ফ্যাক্ট, ইট ডাজ নট ইনক্লুড ম্যাটার্স অফ ওপিনিয়ন। ঠিক আছে, তাহলে ম্যাটার্স অফ ফ্যাক্ট মানে কি যেটা যতটুকু বলা আছে, যতটুকু আপনি জানেন, যতটুকু ঘটছে সেটাই। এই সম্পর্কে আপনার ধারণা কি, ওপিনিয়ন কি, সেগুলো বলার দরকার নেই। যেমন দেখবেন আমরা অনেক সময় অনেক কিছু কি করি, টাইমলি দিতে পারি না, ডিফল্ট হই, তারপরে সেটা বলে আমি ভেবেছিলাম যে এখন না, অমুক সময় করতে হবে। তাহলে এই যে আমি ভেবেছিলাম, এটাই হলো ম্যাটার অফ ওপিনিয়ন, যে কি ভাবলেন সেটা বিষয় না, আসলে ব্যাপারটা কি সেটাই হচ্ছে আমার ফ্যাক্ট। ম্যাটেরিয়াল ফ্যাক্ট কি বলছে? It is a fact which would influence the decision of a prudent underwriter to decide whether to enter into an insurance contract or not, if to enter, at what terms and condition. ম্যাটেরিয়াল ফ্যাক্ট তাহলে কি? ম্যাটেরিয়াল ফ্যাক্ট হচ্ছে সেই ধরনের ইনফরমেশন গুলো যেটা কি করে একজন প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, কেয়ারফুল আন্ডাররাইটার মানে হচ্ছে আমার ডিসিশন মেকার বা পার্টি ডিসাইড করতে ইনফ্লুয়েন্স করে যে whether to enter into a contract or not, এবং যদি করে থাকে তাহলে at what terms and condition। তার মানে কি এই ফ্যাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট, সো এগুলো ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, এই যে ডিসক্লোজারের ডিউটিটা, হ্যাঁ, যে আমি কতক্ষণ পর্যন্ত ডিসক্লোজ করব, আর মাঝখানে যদি আমার কোনো চেঞ্জ আসে তখন কি করতে হবে, সেটাই বলা হচ্ছে ডিউরেশন অফ দ্য ডিউটি। The duty of disclosure must continue throughout the negotiation and continuation of the contract. তাহলে throughout the negotiation and continuation of the contract, তাহলে কন্ট্রাক্ট শুরুর আগে যখন নেগোসিয়েশন হচ্ছে, টার্মস এন্ড কন্ডিশন এভরিথিং, এবং কন্টিনিউশন তার মানে কন্ট্রাক্টটা কন্টিনিউ হচ্ছে, তাহলে ফুল টাইমে দিস ডিউটি অফ ডিসক্লোজার need to be exercised. There is no such duty observed unless the duty of utmost good faith. আচ্ছা, utmost good faith ছাড়া আমার যে অন্য যে প্রিন্সিপাল গুলো সেগুলো অত অবজার্ভ করার কিছু নাই। It should be present until the contract is over. তার মানে কন্ট্রাক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত পুরো টাইম পিরিয়ডে এই utmost good faith প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইন কেস অফ জেনারেল ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমার লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকিগুলো, মেরিন, ফায়ার এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। If any alteration is made of the policy, the insured must disclose about the fact of new contract. দেখেন কি বলছে, যদি পলিসিতে কোনো ধরনের চেঞ্জ হয়, any alteration মানে কি চেঞ্জ, any alteration in the policy, the insured must disclose about the fact of new contract. এক্ষেত্রে আমরা ওই যে অ্যাসাইনমেন্টকে কনসিডার করতে পারি। ঠিক আছে, ধর কি হয়ে গেল, মাঝখানে আমার কন্ট্রাক্টের পার্টি চেঞ্জ হয়ে গেল, যেটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট। তাহলে নিউ পার্টি আসলে পরে আপনাকে কি করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাইতে হবে। এবং যদি এমন হয় যে আগের কন্ট্রাক্টে আমি কন্টিনিউ করছি, তাহলে তো হচ্ছে আমার সেটা কন্টিনিউশন, আর যদি
কন্ট্রাক্টটা নতুন করা হয় যেটা বলা হচ্ছে নোভেশন। দেখেন কি বলছে, বাট ইফ দ্য অল্টারেশন ইজ ডান অনলি ফর কন্টিনিউশন অফ দ্য অরিজিনাল কন্ট্রাক্ট আর টু মেক আ লঙ্গার টার্ম এগ্রিমেন্ট ফর কন্টিনিউশন, দ্য ডিউটি অফ ডিসক্লোজার ডাজ নট অ্যাপ্লিকেবল। তার মানে যদি আমার শুধু টাইমটা চেঞ্জ হয় তাহলে ডিসক্লোজার না হলেও হবে, কিন্তু কোনো ধরনের অল্টার যদি হয় তখন সেটা আমাকে জানাতে হবে। মানে ধরেন আমার টার্ম শেষ হয়ে গেল, হ্যাঁ, ইনিশিয়াল পলিসি হচ্ছে ফর 1 year, আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য টাইম পিরিয়ড আই এম গোয়িং টু কি extend the time period. I'm going to insure the same property and other things remaining the same to extend the contract for another year. তাহলে সেক্ষেত্রে কিন্তু আর অত জানানোর কিছু নাই, কারণ এভরিথিং ইজ রিমেনিং দ্য সেম। তাহলে বলা হচ্ছে এক্ষেত্রে আর ডিউটি অফ ডিসক্লোজার ডাজ নট অ্যাপ্লিকেবল, কিন্তু আমার কোনো কিছু যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে জানাতে হবে। আচ্ছা, কি কি জিনিসগুলো জানাবো? Facts which are required to be disclosed, কি জানাতে হবে দেখেন কি বলছে, there is normal risk involved in every fact, যে প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা ঘটনা আছে না সবকিছুর সাথে একটা নরমাল রিস্ক থাকে। So risk which is greater than normal has to be disclosed, otherwise it will consider as deceiving the insurer. তাহলে যে ক্ষেত্রে আমার রিস্কটা হচ্ছে গ্রেটার দেন নরমাল সেক্ষেত্রে জানাতে হবে, আর যে ক্ষেত্রে রিস্ক হচ্ছে নরমালের থেকে কম সেক্ষেত্রে না জানালেও চলবে। The fact of a motor vehicle is being garaged in a timber building was not material as under a comprehensive policy. But এই জিনিসটাই যদি আমি কি করি, একটা ফায়ার পলিসি যদি নেই তখন হচ্ছে আমার এই মোটর ভেহিকেলটা আমি টিম্বার গ্যারেজে রাখি, এই জিনিসটা তখন কিন্তু কি হয়ে যাবে, ম্যাটেরিয়াল হয়ে যাবে। তাহলে কোন ইনফরমেশনটা ম্যাটেরিয়াল কোনটা না, এটা কিন্তু আমার পলিসি নেচার অফ পলিসির উপর ডিপেন্ড করে। কম্প্রিহেনসিভ মোটর পলিসিটা হচ্ছে যে যখন আমরা দেখবো পলিসি করবো বুঝবো যে সব আসপেক্টে মোটর পলিসি। সো এক্ষেত্রে আমার মোটর ভেহিকেলটা টিম্বার গ্যারেজের থাকে, এটা অতটা ম্যাটেরিয়াল না। কিন্তু শুধুমাত্র যদি আমি ফায়ার পলিসি করি তাহলে সেক্ষেত্রে টিম্বার গ্যারেজে থাকা মানে কি, এটা রিস্কটা বেশি, কারণ কাঠের ইয়েতে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। সেকেন্ড যেটা বলছে, ইফ দের ইজ এনি স্পেশাল রিজন বা মোটিভ টু ডু ইন্স্যুরেন্স, হ্যাঁ, যদি কোনো স্পেশাল রিজন থাকে, স্পেশাল কারণ থাকে, কোনো জায়গা থেকে হয়তো আপনাকে বলে দিচ্ছে না প্রপার্টিটা তুমি ইন্স্যুরেন্স করো তা নাহলে তুমি লোন পাবে না, এর বা অ্যামাউন্টও বলে দিচ্ছে যে এত টাকার ইন্স্যুরেন্সই হতে হবে, তাহলে যে সে কারণে আপনার যে একটা গ্রস ওভার ইন্স্যুরেন্স করা প্রয়োজন, এরকম কোনো বিষয় থাকলে বলছে যে আপনাকে জিনিসটা ডিসক্লোজ করতে হবে। If there is any abnormality related to the fact, such as proposer himself may have made many claims on a previous insurer so that renewal was declined. এরকম যদি কিছু থাকে তার মানে হচ্ছে যে ইন্স্যুরার তার একটা টেন্ডেন্সি হচ্ছে যে কি করা, ট্রিভিয়াল ক্লেম, একটু থেকে একটু হলে সে গিয়ে ক্লেম করে। এই কারণে তার আগের যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ইন্স্যুরেন্স ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানি এখন আর তার এই কন্ট্রাক্ট রিনিউ করতে চাচ্ছে না, এখন সে নতুন একজন ইন্স্যুরারের কাছে গেছে যে আমি নতুন করে পলিসি করতে চাই, তাহলে সেটা ডিসক্লোজ করতে হবে যে আগে আমার এই পলিসিটা এক্স ওয়াই জেড ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ছিল, ওরা পলিসিটা রিনিউ করছে না, এই জন্য আমি তোমার কাছে এসেছি, জানাতে হবে। Facts explaining exceptional nature of risk proposed for insurance. The exceptional nature যদি হয় সেটা কি রকম, the insurer would justifiably believe the risk to be normal. যদি এক্সেপশনাল নেচার হয়, রিস্কটা একটু অন্যরকম ডিফারেন্ট হয়, ইউজুয়ালি আমরা যেটা দেখি সেটা না, তখন সেটা কি করতে হবে, ইনফর্ম করতে হবে। কোন জিনিসগুলো জানার প্রয়োজন নাই, facts which need not to be disclosed unless asked by the insurer. Facts which lessen the risk, যে কারণে আমার রিস্কটা কমে যেতে পারে, যেমন ধরেন আপনার ফ্যাক্টরির সাথে বা ওই মোটর ভেহিকেলের গ্যারেজের সাথে কি আছে, একটা ফায়ার ব্রিগেডের অফিস আছে, বলা আছে এটা আপনি জানাতে পারলে ভালো, আর না জানালে কোনো সমস্যা নাই, কারণ এই সাথে ফায়ার ব্রিগেড অফিস থাকা মানে কি আপনার রিস্কটা মিনিমাইজ হচ্ছে। Facts which are known by public, they all have knowledge of that, যে জিনিসগুলো পাবলিক জানে, ঠিক আছে, যে সবার কাছে ইনফরমেশন গুলো অ্যাভেলেবল, সেগুলো না জানাইলেও হবে। কিরকম, যেমন আপনার ফ্যাক্টরিটা ধরেন কোথায় আছে, এমন একটা এরিয়াতে আছে সেখানে প্রায় সিডর হয়, মানে সাইক্লোন হয়, ঠিক আছে, এখন আমাদের দেশে সাইক্লোন কোন এরিয়াতে হয়, হ্যাঁ, যে কিছুদিন আগে ভাবি না সাউথের উপকূলীয় অঞ্চলে সিডরের ইয়ে দেখি আমরা, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির তো জানার কথা যে কোন এলাকাতে ঘূর্ণিঝড় হয়, কোথায় কি হয়, তাহলে সেটা আপনার না জানালেও চলবে। ফ্যাক্টস রিলেটিং টু ল, যেটা আমার লতে পরিষ্কার বলা আছে, যেমন ফ্যাক্টরি অ্যাক্টে অনেক কিছু মেনশন করা আছে যেটা প্রত্যেকটা ফ্যাক্টরিকে
ইন্ডাস্ট্রিকে কমপ্লাই করতে হয়। তাহলে সেই জিনিসগুলো আর ফার্দার ইন্স্যুরেন্স করার সময় ইন্স্যুরেন্স কোম্পানিকে না জানাইলেও হবে। Facts possible to discover by the insurance company through inquiry need not to be disclosed. এর ধরনের জিনিস ইন্স্যুরেন্স কোম্পানি কি হয়, বিফোর এন্টারিং ইনটু কন্ট্রাক্ট দে উইল সেন্ড অ্যান ইন্সপেক্টর টু ইয়ার ফ্যাক্টরি। তাহলে সেক্ষেত্রে ইন্সপেক্টর এসে ফ্যাক্টরিতে যেটা একদম ভিজিবল দেখতেই পাবে, সো সেই জিনিসগুলো না জানালেও চলবে। কিন্তু ইন্সপেক্টর এসে ফ্যাক্টরিতে যে জিনিসগুলো ভিজিট করে বুঝতে পারবে না, সেই জিনিসগুলো ইনফর্ম করতে হবে। Facts which could be inferred by the insurance company, তারা কি ইনফার করতে পারবে? With regard to a fire proposal for a certain type of risk, the insurer should reasonably be able to understand the normal risk associated with that type of trade. বলা হচ্ছে যে যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি এমনি সহজে বুঝতে পারে, ঠিক আছে? সব ধরনের বিজনেসের তো এক ধরনের রিস্ক না। ধরেন আপনার এই যে মোটর ভেহিকেলের বিজনেস হলে এক ধরনের রিস্ক, বা আপনি যদি যে কেমিক্যাল প্রোডাক্টের বিজনেস করেন, ঠিক আছে, তাহলে কেমিক্যাল জিনিসের সেটা রিস্কটা বেশি হবে। বা আপনি যদি মেডিসিনের করেন তাহলে সেটা রিস্ক আবার অন্যরকম। তাহলে সবগুলোই আপনার বিজনেসের নেচার অনুযায়ী, টাইপ অফ ট্রেড অনুযায়ী ডিফারেন্ট হয়। তাহলে এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি জানার কথা, সো এগুলো না জানালেও হবে। Facts to which insurers do not attach much importance. ফর এক্সাম্পল হচ্ছে পাংচুয়েশনস অফ রাইটিং, যে আপনার লেখার সময় ধরেন দাড়ি কমা কোনোটার একটু হলো, ঠিক আছে, আপনি কোথাও ফুল স্টপ দিলেন বা কমা এদিক সেদিক হয়ে গেল, সেটা নিয়ে যদি ইন্স্যুরেন্স কোম্পানি কোনো আপত্তি না করে তাহলে অসুবিধা নেই। Facts which are superfluous to disclose because of the application of warranty. তাহলে এখানে ওয়ারেন্টি বলে একটা ব্যাপার আছে। ওয়ারেন্টি হচ্ছে এক ধরনের আন্ডারটেকিং। ওয়ারেন্টিতে হচ্ছে কিছু জিনিস মেনশন করা থাকে, সো যে জিনিসগুলো ওয়ারেন্টিতে মেনশন করা আছে সেগুলো আবার আলাদা করে ডিসক্লোজ না করলেও হবে। তাহলে কি হয়ে যাবে, মানে ডবল ডিসক্লোজার হয়ে যাচ্ছে, সেটা প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাকে এই যে ইন্স্যুরেন্স কোম্পানি মানে তাহলে ইন্স্যুরারের সাথে যে ইনস্যুরড এদের রিলেশনশিপটাকে কি বলেছি, আটমোস্ট গুড ফেথ। এই আটমোস্ট গুড ফেথ রিলেশন আরো কিছু প্রফেশনে আছে। কিরকম প্রফেশন আছে বলতে পারবেন? ম্যাম লতে বা লোন নেওয়ার ক্ষেত্রে। কিরকম, মানে একটু এক্সাম্পল দিলে সুবিধা হয়। ম্যাম যখন কেউ লয়ারের কাছে যায় তখন কোনো অভিযোগ নিয়ে, তখন তো সেক্ষেত্রে তাকে সবকিছু ডিসক্লোজ করতে হয়। হ্যাঁ, তাহলে রিলেশনশিপ বিটুইন লয়ার অ্যান্ড প্লেন্টিফ। তাহলে লয়ারের সাথে যে রিলেশন, তাই তো? হ্যাঁ, আবার ব্যাংকে লোন নেওয়ার ক্ষেত্রেও তার যদি কোনো কিছু বন্ধক রাখে সেক্ষেত্রেও সেই সম্পত্তি সংক্রান্ত সবকিছু ডিসক্লোজ করতে হয়, কোনো সমস্যা। তারপরে রিলেশনশিপ উইথ ব্যাংকার অ্যান্ড বরোয়ার। পেশেন্ট। দেখেন ওই ব্যাংকের কথা একটু বলি, যে ব্যাংকে বলতে হয় কিন্তু না বললে অনেক সময় অনেকে বলে না, ঠিক আছে? বলে না কেন, কোনো ধরনের আনডিউ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, যে হয়তো প্রপারলি বললে আপনাকে লোনটা দিবে না বা লোনের অ্যামাউন্টটা কমে যাবে। হ্যাঁ, কারণ যেই প্রপার্টি আপনি মর্টগেজ রাখছেন সেটা যদি কোনো ডিফল্ট আপনি বলেন তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই ডিফেক্ট শুনে আপনাকে হয়তো লোনের অ্যামাউন্টটা কমে দিতে পারে, ধরনের রিস্ক থাকতে পারে, এই জন্য বলে না। কিন্তু দেখেন লয়ারের সাথে যে আপনার রিলেশনশিপ, হ্যাঁ, প্লেন্টিফের যে, তাহলে এক্ষেত্রে কি হবে, আপনাকে কিন্তু সত্যি কথাটা বলতেই হবে। আপনি যদি আপনার নিজের লয়ারের কাছে সত্যি কথা না বলেন, তাই না, ধরেন একজন লোক জি খুন ম্যাম। করে আসলো, মার্ডারার, সে কিন্তু লয়ারের কাছে বলবে যে হ্যাঁ আমি খুন করেছি, এখন আপনি এটা কেস সাজান, তখন লয়ার ভাবে কেস সাজাতে পারবে, কিন্তু লয়ারকে তাকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, দ্য পেশেন্ট, দ্য জি ম্যাম। রিলেশনশিপ বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্ট। এবং ধরেন আপনি ডক্টরের কাছে যখন যাবেন, একজন পেশেন্ট কিন্তু তার ডিটেলস কি কি সমস্যা সব কিন্তু বলে। ধরেন পেশেন্ট যদি খুব রিনাউন্ড হয়, হ্যাঁ, সেলিব্রিটি কেউ হয়, ধরেন কোনো ধরনের ফিল্ম স্টার, তাহলে ফিল্ম স্টাররা কি ধরেন তাদের লাইফের এরকম কোনো ধরনের মানে ফিল্ম স্টাররা তো আমরা সবসময় তাদেরকে সুন্দর আর ইয়াং ওরকম দেখতে অভ্যস্ত। তাদের কি ধরনের রোগ আছে কি, এগুলো তো ডিটেলসে অনেক সময় জানলে কি হতে পারে, দেখা যাবে যে মার্কেটে তার ইমেজ নষ্ট হতে পারে, তাই তো? সামনে হয়তো নতুন ছবিতে তাকে ডিরেক্টররা কাস্ট করবে না। তো এইসব কারণে
অনেক কিছু হলো তারা ডিসক্লোজ করে না, কিন্তু ডক্টরের কাছে কিন্তু সব ডিসক্লোজ করতে হয়। এখন এই যে লয়ার এবং ডক্টর, এরা কিন্তু মানুষের অনেক ইনফরমেশন জানে, কিন্তু এরা আবার যখন ওই যে তাদের প্রফেশনের শুরুতে তাদের কি করতে হয়, একটা ওথ নিতে হয় যে তারা কোনো অবস্থাতেই তাদের যারা কি ক্লায়েন্ট আছে তাদের ইনফরমেশন Client- কাউকে দিবে না। তাদের ক্লায়েন্টের ইনফরমেশন তারা ডিসক্লোজ করবে না। হ্যাঁ, এবং কোনো লয়ার বা ডক্টর যদি তার ক্লায়েন্টের ইনফরমেশন ডিসক্লোজ করে তাহলে কিন্তু তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। কারণ এই প্রফেশনটাই এরকম যে আমার লয়ারের ক্লায়েন্টের কোনো ইনফরমেশন ডিসক্লোজ করা যাবে না। তাহলে সেই রিলেশনশিপটা হচ্ছে আটমোস্ট গুড ফেথ। যে কথা মানুষ কারো কাছে স্বীকার করে না, কোথাও স্বীকার করে না, সে কথাকে গিয়ে তার লয়ার এবং ডক্টরের কাছে সব মানুষকে স্বীকার করতে হয়। এই রিলেশনশিপটা বললাম বোঝানোর জন্য যে আসলে তাহলে এই আটমোস্ট গুড ফেথ রিলেশনশিপ বলতে আসলে কি বোঝাচ্ছে। স্লাইড দেখতে পাচ্ছেন? Yes, ma'am. ওকে, রিপ্রেজেন্টেশন এবং ওয়ারেন্টিস পার্থক্য আছে, দেখি আমরা কি। এই ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে আমার রিপ্রেজেন্টেশনও থাকে, ওয়ারেন্টিও থাকে। এক জায়গায় আমরা পড়ে আসলাম যে যে কথাগুলো ওয়ারেন্টিতে বলা হয়, আন্ডারটেকিং দেওয়া হয়, সেগুলো আর ডুপ্লিকেট করে আলাদা করে ডিসক্লোজ করার প্রয়োজন হয় না। তো রিপ্রেজেন্টেশন কি বলছে দেখেন, রিপ্রেজেন্টেশন ইজ এ স্টেটমেন্ট মেড বাই দ্য প্রপোজার টু দ্য ইনস্যুরার রিলেটিং টু আ প্রপোজড রিস্ক। তাহলে এটা যে প্রপোজার, যে ইনস্যুরড, সে হচ্ছে ইনস্যুরারকে জানাচ্ছে। Such a representation may pertain to both material and immaterial facts. তাহলে রিপ্রেজেন্টেশনের ভেতরে ডিটেলস অনেক কথা বলা থাকে, যে প্রপোজ রিস্ক যেটা, যে প্রপার্টিটা ইন্স্যুরেন্স করতে যাচ্ছে সেটা সম্পর্কে ডিটেলস অনেক কথা লেখা থাকে। এবং কথাগুলো যদি ম্যাটেরিয়াল হয়, দেন দ্য রিপ্রেজেন্টেশন মাস্ট বি সাবস্টেন্সিয়ালি ট্রু। ম্যাটেরিয়াল মানে হলো যেটা আমার ইনস্যুরারের ডিসিশন মেকিং কে ইনফ্লুয়েন্স করবে। ডিসিশন মেকিং মানে হচ্ছে যে ইনস্যুরার আদৌ কন্ট্রাক্টটা করবে কিনা, করলে তার টার্মস এন্ড কন্ডিশনস কি হবে, প্রিমিয়াম কত হবে, ক্লেম কি দিবে, এটসেট্রা। তাহলে কি হতে হবে, সাবস্টেন্সিয়ালি ট্রু। আর এনি ফলস স্টেটমেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল পোর্শন উইল মেক দ্য কন্ট্রাক্ট ভয়েডেবল। তাহলে ম্যাটেরিয়াল পোর্শনে কোনো ইনফরমেশন ফলস দেওয়া যাবে না, সেটা কি হতে হবে, সাবস্টেন্সিয়ালি এন্ড লিটারালি ট্রু। আর ওয়ারেন্টি কি বলছে, ওয়ারেন্টি হচ্ছে আন্ডারটেকিং বাই দ্য ইনস্যুরড। তাহলে রিপ্রেজেন্টেশন কিন্তু ইনস্যুরডই করছে, আর ওয়ারেন্টিটা কি একটু বেশি, এটা আন্ডারটেকিং। টু দ্য ইফেক্ট দ্যাট হি শ্যাল অর শ্যাল নট ডু আ সার্টেন থিং, or that some conditions shall be fulfilled, or whereby he affirms or negatives the existence of a particular state of affairs. একটা আন্ডারটেকিং দিচ্ছে যে সার্টেন থিং কি হবে, সে ফুলফিল করবে, সে কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এই জিনিসগুলো সে আন্ডারটেকিং দিচ্ছে ওয়ারেন্টি সেকশনে। ওয়ারেন্টিটা কি হয়, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের সাথে কিন্তু অ্যাটাচ করা থাকে। ডিফারেন্স বিটুইন রিপ্রেজেন্টেশন এন্ড ওয়ারেন্টি, দেয়ার আর থ্রি ডিফারেন্স। এই যে ডেফিনেশন যেগুলো বললাম, এটাই হচ্ছে প্রথম ডিফারেন্স। আর রিপ্রেজেন্টেশন ইজ রিকোয়ার্ড টু বি সাবস্টেন্সিয়ালি ট্রু। That is, the material portion of the statement must be literally true, but the immaterial portion of the statement need not be true 100% accurate. On the other hand, a warranty must be strictly and literally comply with. তাহলে রিপ্রেজেন্টেশনের ভিতরে যে অংশটা ইম্যাটেরিয়াল পোর্শন, সেখানে যদি কিছু ভুলও থাকে তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু ওয়ারেন্টি কি করতে হবে, ওয়ারেন্টিতে যে আন্ডারটেকিংটা দিচ্ছে সে কি কি কাজ করবে বা কি কি কাজ করতে পারবে না, সেগুলো কি করতে হবে, কমপ্লাই করতে হবে 100%। With regard to representation, if the insurer wants to avoid the contract on the ground of misrepresentation, then he has to prove that there is a misrepresentation related to the material facts. ইনস্যুরার সে যদি কোনো কন্ট্রাক্টকে ভয়েড করতে চায়, বাতিল করতে চায়, তখন তাকে কি করতে হবে, প্রুফ করতে হবে যে কন্ট্রাক্টে ম্যাটেরিয়াল পোর্শন সেখানেই মিসরিপ্রেজেন্টেশন আছে। হ্যাঁ, ইম্যাটেরিয়াল পোর্শনে মিসরিপ্রেজেন্টেশন থাকলে সেই কন্ট্রাক্ট ভয়েড করা যায় না। আর ওয়ারেন্টির ক্ষেত্রে এনি ব্রিচ whether ম্যাটেরিয়াল আর ইম্যাটেরিয়াল ইজ এনাফ ফর দ্য ইনস্যুরার টু অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট। এখানে কোনো ধরনের ব্রিচ, সেটা ম্যাটেরিয়াল ইম্যাটেরিয়াল কিছু আসে যায় না, কন্ট্রাক্ট কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। Representation does not appear in the policy, but warranty must appear in the policy either expressly or by way of reference. ওয়ারেন্টি যেটা বললাম আন্ডারটেকিং, যেটা রিটেন, ওটা সাধারণত ইউজুয়ালি যেটা হয় কন্ট্রাক্টের সাথে পিছনে অ্যাটাচ করা থাকে।
Application of the doctrine of uberima fide. Uberima fide মানে হলো utmost good faith in underwriting and claim. আপনাদের অনেক সময় এই কোশ্চেনটা থাকে যে ডিসকাস করো, হ্যাঁ, ডিরেক্টলি এক্সপ্লেইন করো বা ন্যারেট করো এই doctrine of uberima fide in underwriting and claim of application of doctrine of uberima fide in underwriting and claim of insurance. তাহলে আপনাদের পুরো জিনিসটা কোথায় লিখতে হবে? পেজ নাম্বার দেখেন 116 আমার বইয়ের, আপনাদের বইয়ের মধ্যে এরকমই হবে। সেখানে একটা পেজে এগুলো ন্যারেটিভ ওয়েতে লেখা আছে। আমরা এতক্ষণ যে ডিসকাশন গুলো করলাম এগুলি বলা আছে, তাহলে এগুলো একটু গুছিয়ে সেখান থেকে লিখতে হবে। তারপরে কি করতে হবে? শেষ অংশটা হচ্ছে আপনাকে যে ব্রিচেস অফ ডিউটি, এই চারটা ব্রিচেস অফ ডিউটি দিয়ে লিখে এই কোশ্চেনটা শেষ করতে হবে। তাহলে যখন আপনাকে বলবে যে মেনশন করো বা ন্যারেট করো অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রাইন অফ উবেরিমা ফিদে, তাহলে আপনাকে প্রথমে একটু ডিসকাশন লাগবে, যেটা আপনি পেজ নাম্বার 116 থেকে লিখবেন। এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম এই কথাগুলোই। তারপর এই ব্রিচেস অফ ডিউটি, এই চারটা ব্রিচেস লিখে আমাকে এই কোশ্চেন শেষ হবে। তাহলে ব্রিচেস গুলো দেখেন কি কি: নন ডিসক্লোজার, কনসিলমেন্ট, ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন, ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশন। তাহলে মিসরিপ্রেজেন্টেশন আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইনোসেন্ট, যে আপনি না জেনে করলেন, আর একটা ফ্রডুলেন্ট, ইচ্ছাকৃতভাবে করলেন। নন ডিসক্লোজারে কি বলছে? omission to disclose a material fact inadvertently or because he innocently thought the information to be immaterial. নন ডিসক্লোজার মানে একটা জিনিস জানানো হয় নাই। কেন জানানো নাই? জানানো বাদ পড়ে গেছে কেন? যে আপনি নিজে আসলে ইনোসেন্টলি মনে করেছেন যে জিনিসটা ইম্যাটেরিয়াল। তার মানে যে ইনসিউর, সে আসলে মনে করছে মানে সে বুঝতে পারছে ব্যাপারটা, মানে তার ধারণা ছিল যে ব্যাপারটা ইম্যাটেরিয়াল, ব্যাপারটা যে ম্যাটেরিয়াল এটা সে বুঝতে পারে নাই, এই কারণে জিনিসটা জানানো হয় না। তো এটাকে বলা হচ্ছে নন ডিসক্লোজার। কনসিলমেন্ট, কনসিলমেন্ট কি? কনসিলমেন্ট হচ্ছে যে আপনি জানেন জিনিসটা ম্যাটেরিয়াল, তারপরেও আপনি ডিসক্লোজ করেন নাই, তাহলে ইচ্ছাকৃতভাবে মানে জেনে শুনে একটা জিনিসকে না জানানো, গোপন করা, কনসিল। ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন, মিসরিপ্রেজেন্টেশন মানে কি? একটা জিনিস ভুল বলা, একটা ভুল কথা বলা। ভুল কথা বলা আপনি বলছেন ইনোসেন্টলি, তার মানে কি ভুলটাকে আসলে আপনি সঠিক জেনে বলছেন, কথাটা যে ভুল এটা আপনি জানেন না। কি বলছে দেখেন, মেকিং অ্যান ইনঅ্যাকুরেট অর ফলস স্টেটমেন্ট pertaining to material facts innocently and believing it to be true. ঠিক আছে? মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে একটা ভুল কথা বলা, একটা ফলস স্টেটমেন্ট। ইউ আর প্রোভাইডিং আ ফলস স্টেটমেন্ট। কেন? কারণ আপনি মনে করছেন যে ইউ আর বিলিভিং দ্যাট ইট ইজ ট্রু। আর ফ্রডুলেন্ট হচ্ছে আপনি জানেন যে জিনিসটা ভুল, জিনিসটা ফলস, তারপর জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সেটাকে আপনি প্রোভাইড করছেন। এটা হলো ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশন। It should be clearly remembered that any breach, as mentioned above, can make the contract voidable at the option of the aggrieved party. Aggrieved party হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পার্টি, এবং এক্ষেত্রে মিসরিপ্রেজেন্টেশন, কনসিলমেন্ট, এইসব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পার্টি কে? আমার ইনসিওরার। হ্যাঁ, সো সে কি করতে পারে? দ্য পার্টি হু সাফার্ড অ্যাজ এ রেজাল্ট অফ, আচ্ছা তাহলে সে কি করতে পারে? তার চয়েস গুলো বলা হচ্ছে। ইফ দ্য ইনসুরড মেক্স আ ব্রিচ, দ্য ইনসুরার মে নাম্বার 1 রিফিউজ টু বিয়ার এনি লায়াবিলিটি রিগার্ডিং দ্য ক্লেম। তাহলে যখন এটা প্রুভড হবে যে ইনসিউরড সে তার ব্রিচেস অফ ডিউটি ঘটেছে, ঠিক আছে, চার ধরনের যে কোনো একটা কিছু হয়, নন ডিসক্লোজার, কনসিলমেন্ট বা মিসরিপ্রেজেন্টেশন হয়েছে, তখন ইনসিউরার কি করতে পারে? রিফিউজ টু বিয়ার এনি লায়াবিলিটি রিগার্ডিং দ্য ক্লেম। রিফিউজ করা মানে কি? কন্ট্রাক্টটাকে সে ভয়েড করে দিচ্ছে। Cancel the policy if still in force. Overlook the breach and continue the contract by unaffecting that. যদি ছোটখাটো ধর সে যদি মনে করে যে না জিনিস মিসরিপ্রেজেন্টেশন আছে বাট এটা ফ্রডুলেন্ট না, ইনোসেন্ট, তার মানে কি যে ইনসিউরড সে আসলে না বুঝে কাজটা করছে, তাহলে সেক্ষেত্রে সেটা ওভারলুক করতে পারে এবং কন্ট্রাক্টটা চাইলে কন্টিনিউ করতে পারে। তাহলে ব্যাপারটা আসলে ইট ইজ ভয়েডেবল এট দ্য অপশন অফ দ্য অ্যাক্টিভ পার্টি। অ্যাগ্রিভ পার্টি চাইলে জিনিসটা ভয়েড করে ফেলতে পারে, বা যদি সে চায় তাহলে কন্টিনিউ করতে পারে, এটা তার ইচ্ছা। আচ্ছা, ভয়েড করার সংক্রান্ত তিন ধরনের ব্যাপার আছে: ভয়েড, ভয়েডেবল এন্ড আনএনফোর্সেবল। ভয়েড ব্যাপারটা কি? ভয়েড মানে পুরোপুরি বাতিল। ভয়েড কন্ট্রাক্টস আর দোজ হুইচ আর নট কন্ট্রাক্ট এট অল। কারণ ভয়েড হয়ে গেলে ওটার কন্ট্রাক্টই থাকলো না। ইট ডাজ নট হ্যাভ এনি লিগ্যাল এগ্রিমেন্ট, নো লিগ্যাল স্ট্যাটাস।
they can't be bought in the court of law for any action. কিরকম? যেমন গেমিং এন্ড ওয়েগারিং, এটাকে বলা হচ্ছে যে গ্যাম্বল, জুয়া খেলা নিয়ে কোনো কন্ট্রাক্ট আসলে হতে পারে না। Void contract is not necessarily an illegal contract. It should be remembered that all illegal contracts are void, but all void contracts are not illegal. এরকম একটা জিনিস বলতে আপনারা পড়ে আসছেন, আর না করে থাকলে অনেক সময় এগুলো স্টেটমেন্ট আকারে থাকে। ধরেন একটা স্টেটমেন্ট দিয়ে দিল, all illegal contracts are void, but all void contracts are not illegal. ঠিক আছে? Do you agree? এগ্রি করলে কেন, আর না করলে হয়? তখন আপনাদেরকে এখান থেকে নিয়ে লিখতে হবে। কি বলছে? A policy of insurance by concealment or fraudulent misrepresentation or an insurance contract not supported by insurable interest. তখন সেটা কি হয়ে গেল? কন্ট্রাক্টটা আমার ভয়েড হয়ে গেল। কিন্তু ঘটনাগুলো কি ইলিগাল না। ইলিগাল কখন হবে? যখন আমার কন্ট্রাক্টের সাবজেক্ট ম্যাটারটাই ইলিগাল। ঠিক আছে? আমি আর্মস, ড্রাগস এসব নিয়ে কন্ট্রাক্ট করলে জিনিসটা ইলিগাল, কিন্তু আমার এই অন্য আরো নানা কারণে কন্ট্রাক্ট ভয়েড হতে পারে। সো কন্ট্রাক্ট ভয়েড হয়ে যাওয়া মানে যে সেটা ইলিগাল তা না, কিন্তু যত ধরনের ইলিগাল কন্ট্রাক্ট আছে সবই ভয়েড। ভয়েডেবল আমরা মাত্রই ডিসকাস করে আসছি। ভয়েডেবল কন্ট্রাক্টস আর দোজ ওয়্যার মাইনর ব্রিচেস এক্সিস্ট। যেহেতু মাইনর ব্রিচেস থাকলে কি করতে পারে? মাইনর ব্রিচেস থাকা মানে হচ্ছে যে আটমোস্ট গুড ফেথের এক ধরনের ব্রিচ হলো, সেক্ষেত্রে দ্য কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল এট দ্য অপশন অফ দি এগ্রিড পার্টি, অথবা সে যদি চায় তাহলে কি করতে পারে? ক্যান বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড। If the aggrieved party so decides, then the contract becomes a good, valid, enforceable contract. And otherwise, the contract becomes void. And last one is unenforceable. Unenforceable means you can't enforce the contract in the court of law. যে আপনি কন্ট্রাক্টটা নিয়ে আদালতে যেতে পারবেন না, কিন্তু কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড হয়ে যায় না, এটা ভেরি মাচ ভ্যালিড কন্ট্রাক্ট। কি বলছে? Unenforceable contract are those which are very much valid but simply can't be enforced in a court of law because of absence of some essential legal requirement. এই essential legal requirementটা কি? যে আপনার হয়তো কন্ট্রাক্টটা যে যত টাকার স্ট্যাম্পের উপর করা কথা ছিল অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাম্প অ্যাক্ট, আপনি অত টাকার স্ট্যাম্পের উপর কন্ট্রাক্টটা করেন নাই। তখন সেক্ষেত্রে কি হবে? যে ওই কন্ট্রাক্টটা নিয়ে আপনি কোর্টে যেতে পারছেন না, কিন্তু আপনাকে কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড না, illegal না, contract are very much valid. And if therefore a policy is not stamped, the contract may be valid but cannot be produced in a court of law as evidence of the contract. কিন্তু এটা আবার করা যাবে, আপনি যদি কন্ট্রাক্টটা আবার ওই রিকোয়ার্ড মানে স্ট্যাম্পের উপর করেন, যেটা স্ট্যাম্প অ্যাক্টে বলা আছে, তখন কিন্তু চেঞ্জ করলে তখন আবার সেটা নিয়ে কোর্টে যাওয়া যাবে। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের আটমোস্ট গুড ফেথ। আর সেকেন্ড প্রিন্সিপাল যেটা, প্রিন্সিপাল 2, সেটা হলো ইনসুরেবল ইন্টারেস্ট। ইনসুরেবল ইন্টারেস্টের স্লাইড দেখতে পাচ্ছেন? No, ma'am. No, ma'am. আচ্ছা, ঠিক আছে। এখন Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। Yes, ma'am. তাহলে সেকেন্ড প্রিন্সিপাল যেটা, প্রিন্সিপাল অফ ইনসুরেবল ইন্টারেস্ট। তাই প্রথমে প্রশ্ন করছে যে ক্যান এনিবডি ইনসিওর এনিথিং দ্যাট হি সিজ অ্যারাউন্ড, অর হু ক্যান ইনসিওর এন্ড হোয়াট? যে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, যে কোনো জিনিসকে কি আমরা চাইলে ইন্স্যুরেন্স করে ফেলতে পারবো? যে কেউ করতে পারবে, তাই না? এটা একটা খুবই ভ্যালিড কোশ্চেন, যে যার যেটা ইচ্ছা সে সেটা ইন্স্যুরেন্স করতে পারবে কিনা। এখন সেটা আমাদের জানতে হবে যে কে করতে পারবে, কোন জিনিসটা করা যায়, কখন করা যায়। তাহলে আসলে করা যাবে কখন? যদি সেই প্রপার্টি বা সাবজেক্ট ম্যাটারের উপর আপনার কি থাকে? ইনসুরেবল ইন্টারেস্ট থাকে। আর যদি ইনসুরেবল ইন্টারেস্ট না থাকে, তাহলে সেই প্রপার্টিটা ইন্স্যুরেন্স করা যাবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে ইনসুরেবল ইন্টারেস্ট কখন কখন এক্সিস্ট করে। The insured must possess an insurable interest in the subject matter of insurance. তাহলে যে ইনসিওর্ড তাকে কি করতে হবে? অবশ্যই পজেস করতে হবে ইনসুরেবল ইন্টারেস্ট। The insurable interest is the pecuniary interest whereby the policyholder must have benefit from the existence of the subject matter and is prejudiced by the death or damage of the subject matter.
তাহলে ইন্স্যুরেবল ইন্টারেস্ট হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা পেকুনিয়ারি মানে হচ্ছে একটা মনিটারি বিষয়, ফাইন্যান্সিয়াল ইস্যু, যেখানে কি হবে সাবজেক্ট ম্যাটারের এক্সিস্টেন্স থেকে পলিসি হোল্ডার বেনিফিট পাচ্ছে, আর সাবজেক্ট ম্যাটারে যদি কোনো ধরনের ড্যামেজ হয়, ডিস্ট্রাকশন হয়, তাহলে যে পলিসি হোল্ডার তার ক্ষতি হচ্ছে, সে সাফার করছে, ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, এরকম একটা ব্যাপারকে বলা হচ্ছে ইন্স্যুরেবল ইন্টারেস্ট। The financial relationship between the policyholder and subject matter should be such that the policyholder is economically benefited by the survival or existence of that, or will suffer economic loss at the death or non-existence of that. যেটা বললাম যে প্রপার্টি বা লাইফ সেটা যদি এক্সিস্ট করে, সার্ভাইভ করে, তাহলে পলিসি হোল্ডার বেনিফিট রিসিভ করবে, আর যদি ডিস্ট্রয় হয়, ডিস্ট্রাকশন হয়, পলিসি হোল্ডার কি করবে, ফাইন্যান্সিয়ালি সাফার করবে। The subject matter of life is life insurance, property and goods in property insurance. দুই ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে প্রপার্টি এবং গুডস হলো প্রপার্টি ইন্স্যুরেন্সের আন্ডারে যাবে, যেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ফায়ার, ম্যারিন এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করি, আর যে ক্ষেত্রে আমার সাবজেক্ট ম্যাটার থাকবে লাইফ, সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স। এই যে শেষে দেখেন ইয়েলো কালি দিয়ে এক লাইনে বলছে, ইট ইজ দ্য লিগ্যাল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অফ এ ম্যান অন এ প্রপার্টি। তাহলে ইন্স্যুরেবল ইন্টারেস্টটা কি? ইন্স্যুরেবল ইন্টারেস্ট হচ্ছে লিগ্যাল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। তাহলে শুধু ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হলেই হবে না। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কোনটা? ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এতক্ষণ যেটা বলছে যে প্রপার্টিটা যদি এক্সিস্ট করে, সার্ভাইভ করে, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি বেনিফিট পাচ্ছেন। যদি প্রপার্টিটা বা লাইফ ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি কি হচ্ছে, আপনি সাফার করছেন। শুধু এতটুকু সাফিসিয়েন্ট না, সেটা কি হতে হবে, লিগ্যাল হতে হবে। সো ইন্স্যুরেবল ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে? ইন্স্যুরেবল ইন্টারেস্ট ইজ দ্য legal financial interest of a man on a property. ইন্স্যুরেবল ইন্টারেস্টের ক্ষেত্রে কিছু এসেনশিয়ালস আছে। এসেনশিয়ালস গুলো কি বলছে দেখেন, there must be property rights, interest, life, limb or potential liability devolving upon the insured capable of being covered by a policy of insurance. তাহলে যে ইন্স্যুরেন্স পলিসি করছে তার সাবজেক্ট ম্যাটারটা কি? তার সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে প্রপার্টি রাইট, ইন্টারেস্ট, লাইফ, লিভ অর পোটেনশিয়াল লায়াবিলিটি। The insured must bear some relationship recognized by law to the subject matter whereby he benefits by the safety of the subject matter and he prejudiced by any loss, damage or injury to the destruction thereof. তাহলে যেটাকে আমরা বলছি যে কি, লিগ্যাল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অফ এ পারসন অন দি সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স। এটা কোথায় কোথায় কখন কখন অ্যাপ্লাই হয়? There must be financial interest. Insurable interest usually arises from ownership, but there are other instances in which insurable interest exists. তাহলে এটা প্রথমটাই আসে, ইন্স্যুরেবল ইন্টারেস্ট কোত্থেকে আসে? ওনারশিপ থেকে আসে। আপনি যদি কোনো কিছুর ওনার হন, তাহলে বিইং আ ওনার, আপনার কি আছে? ইউ হ্যাভ লিগ্যাল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অন দ্যাট পার্টিকুলার প্রপার্টি। কিন্তু বলছে যে ওনার ছাড়াও অন্য আরো কিছু কিছু ইনস্ট্যান্স আছে, যেমন পার্ট অর জয়েন্ট ওনারশিপ। তাহলে আপনি যদি এমন হয় যে জয়েন্টলি ওন করেন কোনো কিছু, আপনি যদি ওনার হন, ফুল ওনার হন, তাহলে কি আপনার ইন্স্যুরেবল ইন্টারেস্ট হচ্ছে টু দ্য এক্সটেন্ট অফ ফুল ভ্যালু। আর আপনি যদি জয়েন্টলি ওন করেন, তাহলে আপনার ইন্স্যুরেবল ইন্টারেস্ট কতটুকু হবে? টু দ্য এক্সটেন্ট অফ ইয়োর ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। তাই না? আপনি যদি আপনার হয় যে আপনি 50% ওন করেন, তাহলে আপনার ইন্স্যুরেবল ইন্টারেস্ট হবে 50%। আপনি যদি 20% ওন করেন, তাহলে ইন্স্যুরেবল ইন্টারেস্ট হবে 20%। মর্টগেজ এবং মর্টগেজর তারাও কিন্তু কোনো প্রপার্টি চাইলে ইন্স্যুরেন্স করতে পারে, কারণ কি, তাদেরও ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকে। কিরকম? মর্টগেজর বিং দ্য ওনার অফ দ্য প্রপার্টি হ্যাজ গট ইন্স্যুরেবল ইন্টারেস্ট। মর্টগেজর কে? যে প্রপার্টিটার মালিক, যে তার প্রপার্টিটা ধরেন ব্যাংকের কাছে মর্টগেজ দিবে, সো সে যেহেতু ওনার, সে তার প্রপার্টি ইন্স্যুরেন্স করতে পারবে, হি হ্যাজ ইন্স্যুরেবল ইন্টারেস্ট। কিন্তু যে মর্টগেজি, তার কি ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকে? বলছে যে তারও ইন্স্যুরেবল ইন্টারেস্ট আছে, বাট কতটুকু? is limited to the sum of money that he has advanced plus interest and an amount to cover up insurance premium. তাহলে যত টাকা সে লোন দিয়েছে এবং তার উপর ইন্টারেস্ট তার যত পাওয়ার কথা, এই টোটাল অ্যামাউন্টটা যে, তাহলে তার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হচ্ছে টু দ্যাট এক্সটেন্ট। যে বেইলি কে? বেইলি হচ্ছে one who has lawful possession of goods belonging to another and exposed to potential liability being created if goods lost or damaged. বেইলি হলো, যেমন এক্সাম্পল ওয়্যার হাউস ম্যান।
তাহলে যার ওয়্যার হাউসে আপনি গুডসটা রেখেছেন, কোনো কারণে যদি সেখানে গুডসটা ডিস্ট্রয় হয়, তাহলে কি যে ওয়্যার হাউস ম্যান সে তাকে কি করতে হবে, আপনাকে কম্পেনসেশন দিতে হবে। তো সুতরাং তারও কি থাকবে, যত টাকা কম্পেনসেশন আপনাকে দিতে হবে সেই এক্সটেন্টে তার কি আছে, সে ইন্স্যুরেন্স করতে পারবে, কারণ তার একটা লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে। ক্যারিয়ার, যে আপনার গুডস আনা নেওয়া করছে, তারা কি করতে পারবে, তাদেরও ইন্স্যুরেবল ইন্টারেস্ট আছে এই ইয়েতে, ইন ভিউ অফ পোটেনশিয়াল লায়াবিলিটি দ্যাট মাইট ডেভেলপ অন দেম ফর এনি মিসহ্যাপ টু দ্য গুডস বিলঙ্গিং টু আদার্স বাট ওয়াজ ইন দেয়ার কাস্টডি। যে আনা নেওয়ার পথে তাদের কাস্টডিতে থাকা অবস্থায় যদি অন্য কারো গুডস এর কোনো মিসহ্যাপ হয়, তাহলে এক্ষেত্রে তাকেও কি করতে হবে, কম্পেনসেট করতে হবে। সো তার যেই পরিমাণ লায়াবিলিটি অ্যারেজ করতে পারে সেই এক্সটেন্টে সে কি করতে পারবে, সেই গুডস এর ইন্স্যুরেন্স করতে পারবে। হাজব্যান্ড এন্ড ওয়াইফের ক্ষেত্রে যেটা হয় সেটা, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। A husband has an insurable interest in his wife's life and vice versa. তাহলে এই ক্ষেত্রে প্রপার্টির কথা বলা হয় নাই। হাজব্যান্ডের প্রপার্টি যদি হয় তাহলে সে একজন আলাদা ইন্ডিভিজুয়াল, সেই ওনার, সেই ইন্স্যুরেন্স করতে পারবে, তার ওনার ওয়াইফ পারবে না। আর ওয়াইফের প্রপার্টি হলে অ্যাজ এ ওনার অনলি ওয়াইফ ক্যান ইনস্যুর হার প্রপার্টি। কিন্তু বলা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হাজব্যান্ড চাইলে ওয়াইফের লাইফের উপর ইন্স্যুরেন্স পলিসি নিতে পারবে। No other such relationship merits existence of insurable interest. তাহলে অন্য আর কিছু দিতে হবে না, বাবা ছেলে, বা মা ছেলে, তারা কিন্তু ইন্স্যুরেন্স করতে পারবে না, একমাত্র হাজব্যান্ড ওয়াইফ তারাই একজন আরেকজনের লাইফ ইন্স্যুরেন্স করতে পারবে। ডেটর এন্ড ক্রেডিটর, এটা কি? ডেটর ক্রেডিটর আমরা দেখলাম ওই যে মর্টগেজের মতো। A debtor has insurable interest in his own life, but he has no insurable interest in the life of his creditor. But creditor ক্ষেত্রে কি হচ্ছে, has insurable interest in his own life and he has also insurable interest in the life of his debtor to the extent of the loan. যে যত টাকা লোন দিল, একজনকে দিল ধরেন, ঠিক আছে, লোন রিপে করার আগে যদি আমার সেই ক্রেডিটর মরে যায়, তখন কি হবে, তখন তার লোনটা পাওয়া যাবে না। সেজন্য সে কি করতে পারে, এটা ইন্স্যুরেন্স করে রাখতে পারে যে যদি আমার ক্রেডিটর মারা যায় তাহলে সেক্ষেত্রে টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি যেন তাকে ভবিষ্যতে দিতে পারে। ইন্স্যুরার, তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কি করতে পারে, তারাও ইন্স্যুরেন্স করতে পারে। দে হ্যাভ গট ইন্স্যুরেবল ইন্টারেস্ট বিকজ অফ আ পোটেনশিয়াল লায়াবিলিটি আন্ডারটেকেন ফ্রম ইনস্যুরড আন্ডার আ পলিসি। তারা এই যে হাজার হাজার পলিসি হোল্ডারের কাছ থেকে যে পলিসি নিচ্ছে, তার মানে কি তাদের কিন্তু হিউজ লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে। তাহলে এবং এই কারণেই দিস জাস্টিফাইজ টেকিং আউট আ রি-ইন্স্যুরেন্স পলিসি। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করে, তাদের কিছু কিছু পলিসি আবার ফার্দার আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে ইন্স্যুরেন্স করে, যেটাকে বলা হচ্ছে রি-ইন্স্যুরেন্স। আর লাস্ট ওয়ান হচ্ছে লায়াবিলিটি। The creation of a potential liability justifies existence of insurable interest. কিরকম? থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স, এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স। তাহলে আমরা লায়াবিলিটি ইন্স্যুরেন্স বলে একটা আলাদা চ্যাপ্টার করবো, সেখানে আমরা দেখবো যে লায়াবিলিটি ইন্স্যুরেন্স গুলো কি কি। থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স, এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স। তাহলে এই যে, তাহলে এরা কি, এগুলো কিন্তু যেমন ফর এক্সাম্পল এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা হলো এমপ্লয়ার যে সে কি করতে পারে, তার যে কর্মচারী আছে, তার যে ওয়ার্কার আছে, তাদের লাইফ ইন্স্যুরেন্স করতে পারে। কি জন্য করতে পারে, তার কারণ হচ্ছে যে কোনো সময় ওয়ার্কাররা অ্যাক্সিডেন্ট করে আহত, ক্ষতিগ্রস্ত হতে পারে, তো তাকে তখন কম্পেনসেট করতে হবে, এই কারণে করতে পারে। তাহলে এই লায়াবিলিটি ইন্স্যুরেন্স গুলো হচ্ছে সব তাই, যে নিজের নামে করছে না, এটা অন্য জন্য করছে। কেন? কারণ হচ্ছে যে ফিউচারে যদি কোনো লায়াবিলিটি অ্যারেজ করে তখন আপনাকে থার্ড পার্টি কাউকে কম্পেনসেট করতে হবে, এই কারণে লায়াবিলিটি ইন্স্যুরেন্স গুলো ক্রিয়েট করা হয়। তাহলে এইসব ক্ষেত্রে কি করা যায়, ইন্স্যুরেন্স করা যায়। তাহলে আমাদের একদম প্রথমে যে প্রশ্নটা ছিল যে আমাদের চারপাশে যা কিছু আছে, কেউ চাইলে কি যে কোনো কিছু ইন্স্যুরেন্স করে ফেলতে পারবে? যে কেউ চাইলে কোনো কিছু ইন্স্যুরেন্স করতে পারবে না। কখন করতে পারবে? যখন রিলেশনশিপ গুলো এমন হবে। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম, ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে। ইন্স্যুরেবল ইন্টারেস্টটা কি? লিগ্যাল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অন এ প্রপার্টি। তারপর বলছে when insurable interest must exist, কখন এই ইন্টারেস্টটা থাকতে হবে। দেখেন এক এক ধরনের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক এক রকম। মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে insurable interest must exist at the time of claim although it need not exist at the time of effecting the policy. তাহলে যখন আপনি ক্লেম করবেন তখন ইন্স্যুরেবল ইন্টারেস্টটা থাকতে হবে, কিন্তু
শুরুতে বা মাঝখানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলেও হবে, কারণ মেরিন পলিসিতে আমরা কি জানি, ওই যে কার্গো আসতেছে আমার শিপে করে, তাই না, মাঝখানে কি হতে পারে, ওনারশিপ চেঞ্জ হতে পারে, শিপে থাকা অবস্থায় একজন ওনার তার কার্গো আরেকজনের কাছে সেল করে দিতে পারে। সো আমার পুরো টাইমে ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলেও সমস্যা নেই, যখন ক্লেম হবে আপনি ক্লেম করবেন তখন হচ্ছে ইন্স্যুরেবল ইন্টারেস্টটা অবশ্যই থাকতে হবে। ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলছে, ইন্স্যুরেবল ইন্টারেস্ট মাস্ট এক্সিস্ট বোথ এট দি টাইম অফ ইফেক্টিং দ্য পলিসি এন্ড এট দি টাইম অফ ক্লেম। তাহলে শুরুতেও থাকতে হবে, শেষেও থাকতে হবে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেবল ইন্টারেস্ট মাস্ট এক্সিস্ট এট দি টাইম অফ ইফেক্টিং দ্য পলিসি এন্ড মে নট এক্সিস্ট এট দি টাইম অফ ক্লেম। লাইফ ইন্স্যুরেন্স আবার উল্টা ম্যারিনের, যে যখন আপনি পলিসিটা ওপেন করবেন তখন ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে, ঠিক আছে, এবং যখন ক্লেমের সময় আসে তখন ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলেও চলবে। তার কারণ কি, লাইফ ইন্স্যুরেন্স কিন্তু অন্য সব ইন্স্যুরেন্স থেকে একটু ডিফারেন্ট। দেখেন কি বলছে, লাইফ পলিসি ইজ বেসিক্যালি এন্ডাওমেন্ট পলিসি। এন্ডাওমেন্ট পলিসি মানে এটা একটা সেভিংস, ঠিক আছে, যে আপনি টাকাটা একসাথে জমাচ্ছেন এবং ফিউচারে পুরো টাকাটা আপনি আবার পাবেন। সো এই কারণে লাইফ ইন্স্যুরেন্স অন্য সব ইন্স্যুরেন্স থেকে ডিফারেন্ট, যে মারা না গেলেও টাকা পাওয়া যাচ্ছে। সো এই কারণে যখন ক্লেমের সময় তখন ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলেও হবে, কিন্তু যখন আপনি পলিসি ওপেন করছেন তখন থাকতে হবে। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে ফায়ারের মতো, যে শুরুতেও থাকতে হবে আবার ক্লেমের সময় থাকতে হবে। এবং সবার শেষে যেটা বলছে কি দেখেন, ইন অ্যাবসেন্স অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট দ্য কন্ট্রাক্ট শুড বি ভয়েড। ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলে আসলে এই ইন্স্যুরেন্স কন্ট্রাক্টই হবে না। সো দিস ইজ মাস্ট। তাহলে আটমোস্ট গুড ফেথ এটাও আমার থাকতে হবে, ইন্স্যুরেবল ইন্টারেস্ট সেটাও থাকতে হবে। দুটো পলিসি আমাদের পড়া হয়ে গেল, বাকিগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে করবো। আবার শনিবার দিন সকালে আমাদের যে ইউজুয়াল রুটিন ক্লাস সেটা হবে। আজকে আমরা যা পড়লাম এখানে কি কোনো প্রবলেম বা কিছু আছে, থাকলে আমাকে বলেন। সহজ জিনিস, আসলে প্রবলেম থাকার খুব কিছু নাই। তারপরে যদি কেউ মনে করেন যে না আমি এটা বুঝতে পারছি না এই জায়গাটা বা কিছু, বা আজকেও যদি না বলেন, নেক্সট ক্লাসের শুরুতেও যদি বলেন যে হ্যাঁ আমার লাস্ট ক্লাসে এটা সমস্যা ছিল, তখন আমরা সেটা ডিসকাস করে নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, ওকে। Assalamu alaikum, Miss. ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।